আসসালামু আলাইকুম। ২০২৪ ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়। এর আগের যেই দিনগুলো, সেই দিনগুলোর সাক্ষী আপনারা। কি, কি ঘটেছিল, কখন কি হয়েছিল, জুলাই থেকে যে আন্দোলনের শুরু, ৫ আগস্টের সেই আন্দোলনের একটা প্রাথমিক যে সফলতা সেটা দেখতে পায় মানুষ, বাংলাদেশের মানুষ। কিন্তু বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো আসলে এখন পর্যন্ত সমাধান হয় নাই বা কোনো উত্তর পাওয়া যায় নাই। যেমন সেই সময়কার আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন, সেই জো বাইডেন পরবর্তী যে ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর একটা প্রশ্ন যখন ওঠে যে আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশের সরকার পতনের আন্দোলনের সাথে জড়িত, কিংবা তখনকার যেই আমেরিকান রাষ্ট্রদূত বাংলাদেশের পিটার হাস, সেই পিটার হাসের কলম্বো অর্থাৎ কলম্বো সফরের যেই সিআইএ এর যে সেফ হাউস কিংবা গোপন যেই জায়গা, সেই গোপন মিটিং, কাদের সাথে সেই মিটিংগুলো হয়েছিল এবং পিটার হাসের এরকম কয়েকবার সফর এবং বিভিন্ন দলের সাথে, রাজনৈতিক দলের সাথে প্রকাশ্য গোপন যে মিটিংগুলো, সেই মিটিংগুলোর বিষয়গুলো আসলে কি ছিল? তাদের সাথে কি বিষয়ে কথা হয়েছিল সেই মিটিংয়ে, সেই বিষয়গুলো। এছাড়া অ্যা আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে নূর কিংবা আ বিশেষ করে নূর মানে ডাকসুর যে সাবেক ভিপি নুরুল হক নূর, তার তাকে একসময় মানে বলা হতো, সেই সময় আরকি বলা হতো যে নূর হচ্ছে বিকাশ নূর কিংবা নূর হচ্ছে এমবাসিতে এখন বেশি নূরকে দেখা যায়। এই ধরনের কথাগুলো বলা হতো। তো এই কথাগুলোর মধ্যে আসলে সত্যি কিছু ব্যাপার যেটা ছিল যে আসলে নূর তখন বিভিন্ন দেশের এমবাসিতে, বিশেষ করে আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে নূরের একটা বিশেষ যোগাযোগ কিংবা বারবার সেখানে তাদের সাথে যোগাযোগ করা, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করা, কথা বলা, সেই বিষয়গুলো ছিল। এগুলা কোনো বানোয়াট কিংবা গুজবি বিষয় নয়। এগুলা মিডিয়াতে আসার মতোই বিষয় এবং যেগুলা মিডিয়াতে প্রকাশিত হয়েছিল। তো বিষয়গুলো দেখেন যে আসলে একটার সাথে আরেকটা যেভাবে জড়িত, যে এই ৫ই আগস্টের যে গণঅভ্যুত্থানের আন্দোলন, সেই আন্দোলনে যারা আসিফ মাহমুদ, মাহফুজ কিংবা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, যারা ১ম সারির দিকের নেতা ছিলেন, ছাত্রনেতা, তারা কিন্তু এর আগে তাদের যে পরিচয় ছিল, ছাত্র শক্তির যেই সাংগঠনিক যে ব্যবস্থায় তারা যুক্ত ছিলেন এবং এরা কিন্তু নূরেরই হাতের গড়া মানে নেতা বলা যায়। এই হান্নান মাসুদরা। তাহলে আজকে যখন এই বিষয়গুলোর কোনো সমাধানযোগ্য উত্তর নাই এবং একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এম্বাসি গুলো, বিশেষ করে এই এম্বাসি গুলো এই জুলাই আন্দোলনের মধ্যে তাদের যে গতিবিধি, তাদের যে তাদের যে কার্যবিধি বা তাদের যে কার্যকরী মানে তাদের যে কর্মকাণ্ড যেটাকে বলি আমরা, সেই বিষয়গুলো আসলে কি ছিল? এগুলা যদি তখনকার সময়ের মানে আন্দোলন চলাকালীন, আন্দোলন আগের যে সময়টা, সেই সময়টা যদি একটু কেউ অবজার্ভ করেন কিংবা একটু খোঁজাখুঁজি করেন, তাহলে বুঝতে পারবেন আসলে ঘটনা কোথা থেকে কোথায় গিয়েছে, কোথা থেকে এটার সূত্রপাত ঘটেছে। রাশিয়ান এম্বাসি বাংলাদেশের সরকার, তৎকালীন সরকার শেখ হাসিনাকে তখন কি বলেছিল? যে বাংলাদেশে একটা আনরেস্ট মুভমেন্ট হতে যাচ্ছে। এটা রাশিয়ান এম্বাসি থেকে বারবার যখন বলা হচ্ছিল যে তারা রাশিয়ান যে গোয়েন্দা সংস্থা, সেই গোয়েন্দা সংস্থা থেকে এই তথ্য তারা পেয়ে বাংলাদেশকে বারবার যখন সতর্ক করছিল, বাংলাদেশ সরকার তারপরেও যখন হেলাফেলাভাবে মানে তাদের যে হেলাফেলা ভাব ছিল, সেই বিষয়গুলো কিন্তু অনেকটা প্রশ্নের উদ্রেক করে যে আসলে বিষয়গুলো কোথা থেকে ঘটেছে, কি হয়েছে। যে পরপর যখন নাহিদ ইসলামদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়, সেখানে হারুনের হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হওয়া, বাংলাদেশের সাইবার যে অ্যাটাক, বিশাল বিশাল অ্যাটাক, সেই অ্যাটাকগুলা কোথা থেকে কারা করলো, কিভাবে হলো, হঠাৎ করে নূর একদিন দুই দিন আগে কিভাবে বলতেছে একদম সবকিছু শেষ, 10% বাকি আছে, তোমরা ধাক্কা দাও, সরকার পড়ে যাবে। এই ধরনের উক্তি বা কথাগুলো, এগুলো আসলেই প্রশ্নের উদ্রেক করে যে ঘটনা কোথা থেকে কই গিয়েছিল। আচ্ছা, কথা সেটা না, কথা হচ্ছে যে আজকে দেখেন যে ওই যে বলি না একটার সাথে একটা যুক্ত। আজকে জামায়াতের যিনি আমির আছেন, ডক্টর শফিকুর রহমান, যদিও জামাতের নতুন আমির, তারা সামনের রিসেন্টলি নির্বাচন করার কথা আছে। যাই হোক, যেটা বলছিলাম, জামায়াতের আমির শফিকুর রহমান আহ, তার সাথে বিভিন্ন দেশের এম্বাসির যে মানে রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডররা দেখা করছেন, সাক্ষাৎ করছেন। একটা বিষয় কি জানেন? আপনি আমি যেটা অনেক সময় সাদা চোখে দেখি, সরল চোখে দেখি, আসলে বেশি সেই বিষয়টা সরল চোখে বা সাদা চোখের না। কারণ আম এম্বাসি গুলো আসলে একটা দেশে যখন বিভিন্ন দেশের এম্বাসি থাকে, সেই এম্বাসির কাজ কি থাকে? আপনারা বলবেন যে ভিসা প্রসেসিং এর বিষয়,
এম্বাসির হচ্ছে কাজ হচ্ছে সে কি দেশের প্রতিনিধিত্ব করবার মতো একটা অফিস সেখানে রাখা, কূটনৈতিক বিষয়ে কাজকর্ম সম্পাদন, আরো অনেক ধরেন কাজ থাকে। কিন্তু এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে কাজ থাকে সেটা হচ্ছে যে এম্বাসিতে থাকে হচ্ছে গোয়েন্দা সংস্থারা, মানে গোয়েন্দা সংস্থার লোকজনরা থাকে সেই দেশের। যেমন আমেরিকান এম্বাসিতে সিআইএ এর লোকেরা কাজ করছেন। এটা এটা নতুন কিছু না, এটা সবসময় হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন দেশের এম্বাসিতে যেমন এনএসআই, ডিএফ এর লোকেরা কাজ করেন, এটা নতুন কিছু না। কিন্তু কথা হচ্ছে যে যে কোনো দেশেই, যেমন বাংলাদেশের কথাই আমরা বলবো এখন, বাংলাদেশে যখন কোনো কিছু হয় বা কোনো কিছু ঘটে, আপনি সবসময় এটা খেয়াল রাখবেন। যেমন অনেক সময় বলে না যে ওই প্রকৃতির যে প্রকৃতির যে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের আগে বিভিন্ন প্রাণীরা সেটার একটা আভাস পায়। এই এম্বাসিগুলো হচ্ছে প্রাণী, যে বাংলাদেশের প্রকৃতিতে যখন, রাজনৈতিক প্রকৃতিতে যখন একটা আভাস আসে বা কিছু একটা ঘটবে এমন হয়, সেই আভাসটা আগে এই প্রকৃতির প্রাণীরাই পেয়ে থাকে। এম্বাসির যে যারা থাকেন তারা আগে বুঝে যান আগে থেকে। কেন? কারণ তাদের সাথে তাদের বিভিন্ন সোর্সের যোগাযোগ থাকে। তারা তো আর হচ্ছে এমনি এমনি গোয়েন্দা সংস্থার লোকজন হন নাই। তো তাদের সাথে বিভিন্ন এই সোর্সের যোগসাজশ থাকে, তারা এগুলো জানে, তাদের এগুলো সবসময় হচ্ছে আপডেট থাকে, তারা এগুলো সবসময় খবর রাখে। তো সেই বিষয়গুলা তারা টের পান আগে থেকেই। যেমন বাংলাদেশের সরকার পতন হবে, এই এম্বাসিগুলো আগে থেকেই টের পাইছেন। কারণ কি জানেন? যে বাংলাদেশের এই মুভমেন্টের সময় অনেক দেশই আগে থেকেই বাংলাদেশকে রেড জোনে নিয়ে আসছে। বাংলাদেশের সফর তাদের নাগরিকদের জন্য বাতিল করা হয়েছে। এটা আগে থেকেই। তখন কিন্তু বাংলাদেশের অবস্থা তো খারাপ ছিল না। কিন্তু তারা এটা করছেন। কিন্তু তারা জানতো যে হচ্ছে বাংলাদেশের সরকার পতন হবে। রিসেন্টলি রক্তবীজ যে 2 মুভিটা আসছিল, এই রিসেন্টলি এটা রিলিজ হয়েছে। সেখানেও একটা বিষয় দেখিয়েছে যে ভারতের গোয়েন্দারা কিভাবে আগে থেকে বিষয়গুলার কাজ করতে পারছে। হ্যাঁ, ভারতের অনেক গোয়েন্দা সংস্থার লোকজন যেহেতু বাংলাদেশে কাজ করে। তো সেই জায়গায় অন্যান্য দেশের লোকজন বা অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাও কাজ করে। তাদের সাথে বিভিন্ন সোর্স থাকে, বিভিন্ন সোর্সের লিঙ্ক থাকে। তো সেই জায়গা থেকে তারা এগুলা টের পান। যেমন এখন তারা টের পাচ্ছেন যে বাংলাদেশে জামায়াত ইসলাম একটা বড় ফ্যাক্টর হইতে যাচ্ছে। সামনের নির্বাচন একটা বিশাল ফ্যাক্টর হইতে যাচ্ছে, যেখানে তারা এখন বুঝতে পারছেন এবং তারা পাবলিক পালস রাজনীতিতে কেমন সেটা তারা সবসময় পরিমাপ করে থাকেন। সুতরাং এইসব বিষয়গুলো যখন এম্বাসির চোখ এড়ায় না, এগুলো এড়ায় না, এবং তারা এটা সবসময় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপোর্ট করে থাকেন যে হচ্ছে তারা যেই কাজটা বা যে দায়িত্বটা তাদেরকে দেওয়া হয়েছে, এখানে কি চলছে, কি হচ্ছে, মানুষজন কার দিকে সাপোর্ট দিচ্ছে, কার দিকে সাপোর্ট দিচ্ছে না, সরকারের বিষয়ে তাদের আসলে মতামত কি, তারা সরকারের বিষয়ে কি চিন্তা করছে, তারা সামনের দিন কাদেরকে ক্ষমতায় দেখতে চাচ্ছে, কাদেরকে দেখতে চাচ্ছে না, এই বিষয়গুলো এম্বাসি খুবই পুঙ্খানুপুঙ্খ রূপে চেষ্টা করে এগুলো হচ্ছে আপডেট রাখার, এগুলোর ব্যাপারে খোঁজ খবর রাখার, সজাগ থাকার, সতর্ক থাকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে এগুলো সম্পর্কে অবহিত করার, এবং তারা সেই অনুযায়ী তাদের পরবর্তী মুভমেন্ট বা পদক্ষেপগুলো নিয়ে থাকেন। যেমন তারা এখন যেটা দেখছেন আপনারা, যে জামায়াতের আমিরের সাথে বিভিন্ন রাষ্ট্রদূত, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর থেকে হচ্ছে আপনার বড় বড় যে দেশগুলো আছে, দেশগুলো রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করছেন, কথা বলছেন, দেখা করছেন, খোঁজ খবর রাখছেন। কেন? আস্ক ইয়োরসেলফ, যে আপনার এটা খুবই সহজ উত্তর, যে তারা আগে থেকেই বুঝতে পারছেন যে আসলে এখানে কে কি ধরনের মুভমেন্ট বা রোল প্লে করবে। সো সবকিছুই যে এত স্বাভাবিক বা সহজ বিষয়টা তা নয়। তবে দিন শেষে এটাই যে বাংলাদেশের ইসলামী শক্তি সেটার একটা বড় উত্থান হতে যাচ্ছে সামনের নির্বাচনে, এবং সেটা আসলে নির্বাচনটা আহ, আসলে কি বলে যে এখন আর কি নির্বাচন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ এবং বাহিরের যে সকল শক্তিগুলো আছে তারাও। তো এই আর কি। ধন্যবাদ সবাইকে। জি, আসসালামু আলাইকুম।